হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি অলরেডি আমার ডিসি সার্কিট কোর্সের অ্যাকচুয়ালি আমি বলবো, এবার ডিসি সার্কিট বলবো না, সার্কিট কোর্সের সিরিজ প্যারালাল সার্কিট কনসেপ্টটি অলরেডি শেষ করে দিয়েছি। এখন আমি নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ স্টার ডেল্টা কনভার্সন এবং এরপরে আমি কেসিএল কেভিএল এগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, বেসিক্যালি এটা আসলে কেন আমরা করব, স্টার ডেল্টা কনভার্সনটা আগে আসি। তো স্টার ডেল্টা কনভার্সনটা আগে আমাকে বুঝতে হবে যে কেন আমাদের করতে হবে। তো এখানে একটা কথা বলি যে আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছেন বা কোনো কমপ্লেক্স সার্কিটের কারেন্ট আপনি বের করছেন, ঠিক আছে। তো সিরিজ প্যারালাল শর্ট সার্কিট এগুলো আমরা দেখেছি। তো এগুলোর মধ্যে পড়ে গেলে, মানে কমন পড়ে গেলে সার্কিটে প্যাটার্ন অনুযায়ী, তাহলে তো কোনো সমস্যা নেই। বাট যদি কমন পড়লো না, ধরুন এমন একটা সার্কিট দিল যেখানে না সিরিজে আছে রেজিস্ট্যান্সগুলো, না প্যারালালে আছে, সেটা আপনি বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি কী দিয়ে সলভ করবেন? আপনার তো ফর্মুলা জানা আছে সিরিজ এবং প্যারালালের, সেটাকে আমরা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক আমরা কনভার্সন করে ফেলতে পারি। বাট যদি কানেকশনটা এর দুইটার কোনোটাই না হয়, তখন অবশ্যই এটা একটা প্যাটার্ন ফলো করবে। সেই প্যাটার্নটাই হচ্ছে আমাদের এই স্টার অথবা ডেল্টা। আমাদের প্রয়োজন মতো আমরা স্টার থেকে ডেল্টাও করা লাগতে পারে, ডেল্টা থেকে স্টারও করা লাগতে পারে, ঠিক আছে। সেটা আপনার সার্কিট দেখে আপনাকে জাস্ট কনভার্সন করে সার্কিটটাকে সিম্পলিফাই করে সিরিজ প্যারালালের প্যাটার্নে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো তাহলে আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কিভাবে আমরা করব। তো ধরুন ফার্স্টে আমি ডেল্টা থেকে স্টারে আসি, ঠিক আছে। অর্থাৎ মনে করুন আপনার সার্কিট প্যাটার্নটা লাইক এইভাবে আছে, ডেল্টার আকৃতি। তো ডেল্টার আকৃতি তো আপনারা সবাই জানেন, লাইক এরকম একটা প্যাটার্ন, ডেল্টার আকৃতি এরকম একটা প্যাটার্নে ধরুন সার্কিটটা আছে। তাহলে এটা কি প্যাটার্নে আছে? ডেল্টার প্যাটার্নে আছে, আমরা বুঝতে পারতেছি। তাহলে এখানে আমি রেজিস্ট্যান্স দেই, মনে করুন যে আমার রেজিস্ট্যান্সটা R1, এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে R2, আর এইটার রেজিস্ট্যান্স হচ্ছে আমার R3। তাহলে এটা হচ্ছে ডেল্টা কানেকশন, কারণ এটা দেখতে ডেল্টার মতো। তো সরি, R3। তো আমরা কি কাজ করব? আমরা সিম্পলি এটাকে ডেল্টা থেকে ওয়াইতে কনভার্ট করব। তাহলে ওয়াই বলতে, আচ্ছা, ওয়াই এর আরেকটা নামই হচ্ছে আমার স্টার, ঠিক আছে। স্টার বা ওয়াই, এটা সিনোনিম একটা আরেকটার, এভাবে আপনার মাথায় রাখতে পারেন। তো ওয়াই এর আকৃতি কেমন? আপনারা সবাই জানেন ওয়াই এর আকৃতি হচ্ছে লাইক এরকম, ঠিক আছে। তো ওয়াই এর আকৃতিতে বানাইতে হইলে দেখুন, আমি জাস্ট সিম্পলি এখান থেকে একটা রেজিস্ট্যান্স টান দিলাম, এখান থেকে একটা রেজিস্ট্যান্স টান দিলাম, এবং এখান থেকে আমার আরেকটা রেজিস্ট্যান্স টান দিলাম। তাহলে আমার হয়ে গেল স্টার বা ওয়াইতে কানেক্টেড। এবং এই রেজিস্ট্যান্সটাকে আমি মনে করলাম আর এ, এইটাকে সে মনে করুন যে আমি মনে করলাম, এটাকে মনে করলাম ধরুন যে আর বি, আর এটাকে কথার কথা আমি মনে করলাম আর সি। এখন আপনি আর এ, আর বি, আর সিটা কীভাবে বের করতে পারবেন? এটার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে আর এ ইজ ইকুয়াল টু, দেখুন এখানে একটা রেশিও হবে। তো এই রেশিওটা হচ্ছে, উপরের রাশিতে সবসময় মনে রাখবেন উপরে হবে দুটো করে, অর্থাৎ দুটো রাশির গুণফল, আর নিচে হবে একটা করে। এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কীভাবে আমরা ক্যালকুলেশন করব? দেখুন, যখন আমি আর এ হিসাব করব তখন দেখব আর এর দুই সাইডের রেজিস্ট্যান্স দুটা কত। তো কত দেখতে পাচ্ছি আমাদের R1 এবং R2। তাহলে উপরে জাস্ট কি করবেন? R1 আর R2-র গুণফল দিয়ে দিবেন, ঠিক আছে। তাইলে আমার এটা স্টার, ডেল্টা থেকে স্টারে কনভার্সন হয়ে গেল উপরের রাশিটা। আর নিচের রাশিতে কি হবে? নিচের রাশিতে বলছি সিঙ্গেল টার্ম, অর্থাৎ সিঙ্গেলি R1 প্লাস R2 প্লাস R3 হয়ে গেল। তাহলে R1 যেরকম আমি বের করতে পারলাম, একইভাবে দেখুন আরবি আরসিও বের করতে আমরা পারবো। দেখুন আমি এটা ডিরাইভেশনটা আমি স্কিপ করলাম, কারণ আমার অলরেডি অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে হবে। এখন ডিরাইভেশন করতে নিলে এটা অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তো আমি এইখানে যে কাজটা করব, আমি এখানে জাস্ট ফর্মুলাগুলো জাস্ট কীভাবে আপনার করতে হয়, আর যেগুলোতে ডিরাইভেশন একেবারে মাস্ট, আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য আমাদের ডিরাইভেশন বুঝতে হবে, সেগুলোতে আমি দেখা যাচ্ছে ডিরাইভেশনগুলো আমি করে দিব, ঠিক আছে। তো দেখুন আমার আরবিটা অ্যাকচুয়ালি হচ্ছে, তাহলে আরবিটার এই যে দুই সাইডের রেজিস্ট্যান্স কত? R1 এবং R3। তাহলে একইভাবে আমরা R1 R3 দিয়ে দিলাম,
আর এখানে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে RCটা কত হবে? RC রেজিস্ট্যান্সটা এটা আমরা সিম্পলি আমরা কি করতে পারবো, জাস্ট উপরে RC দুই সাইডের রেজিস্ট্যান্স কত, R2 R3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে উপরেটা কপি পেস্ট করে দিই, R1 প্লাস R2 প্লাস R3। তাইলে আই থিঙ্ক আর কোনো এখানে এই ফর্মুলা মাথায় রাখতে কোনো সমস্যাই আমাদের হবে না আই থিঙ্ক। তাহলে R1 প্লাস R2 প্লাস R3। তো এবার দেখুন আমরা একটু স্টার্ট থেকে ডেল্টাতে অর্থাৎ ওয়াই থেকে ডেল্টাতে কনভার্সনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে মনে করুন এবার আমার দেয়া আছে ওয়াইতে আমরা কি ধরছিলাম, আর এ আর বি আর সি হিসেবে ধরছিলাম, তাই না? তাহলে এইভাবেই আমরা ধরলাম আর এ আর বি এবং নিচেরটা কত, নিচেরটা হচ্ছে আর সি। এবার আমরা এটা থেকে এটাকে কনভার্ট করব হচ্ছে কিসে, ডেল্টাতে কনভার্ট করব। ওয়াই থেকে দেখুন ডেল্টাতে কনভার্ট করব। তাহলে কিভাবে করব, জাস্ট ফার্স্টে একটা একটা করে আপনি অ্যাড করুন। মনে করুন এই রেজিস্ট্যান্সটা আপনি অ্যাড করলেন, একটা একটা করে অ্যাড করি আর দেখাই আমি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে মনে করলাম এই রেজিস্ট্যান্সটা ভ্যালু হচ্ছে কত, উপরেরটা আমার R1 ধরছি আগে, তাই না? তাহলে R1ই ধরলাম। তাহলে R1টা বের করব কিভাবে, আচ্ছা তার আগে এই যে দেখুন জাস্ট এই যে এটা অ্যাড করব, এটা অ্যাড করব এবং এটা অ্যাড করব, তাইলে তো আমার ডেল্টার আকৃতি হয়ে গেল। তাইলে এখন আমি এক এক করে আমি দেখাচ্ছি। তাহলে R1 যখন বের করব তাহলে উপরের রাশি হবে কয়টা, উপরের রাশি হবে আমরা জানি দুটো করে। তাহলে এবার যে কাজটা করব আমি উপরে দুটো করে যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলো আমি দিয়ে দেব, অর্থাৎ সরি এটা আর এ, তাহলে আর এ দুটো করে রাশি, তার মানে আর এ ইন্টু আর বি একটা পসিবল, দেন আর কি কি পসিবল, আর বি ইন্টু আর সি পসিবল, তাহলে প্লাস করে লিখতে হবে তাহলে অবভিয়াসলি। তাহলে আর বি ইন্টু আর সি আর আরেকটা পসিবল কত, আর সি ইন্টু আর এ। তাহলে এখানে আর সি ইন্টু আর এ, আর নিচে হবে একটা রাশি, জাস্ট একটা ইউনিক একটা। তাহলে এটা কিভাবে নিব, যখন আমরা R1 বের করব তখন খেয়াল রাখবেন এই আর এ এবং আর বি ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করার সময় আর এ এবং আর বিকে আমার এখানে হবে একটা রেজিস্ট্যান্স, তাহলে কোনটা নিব, তাহলে আর এ এবং আর বি এটা হবে না, এভাবে জাস্ট মাথায় রাখবেন। তাহলে হবে হচ্ছে মানে এর সাথে সংলগ্ন যে দুটা আছে সেটা হবে না, তার অপোজিটটা হবে, অর্থাৎ আর এ আর বির ঠিক অপোজিট সাইডে কত আছে, আর সি আছে, দ্যাট মিনস আর সিটা এখানে বসিয়ে দেবো, হয়ে গেল। একইভাবে আমরা দেখুন তো R2 R3 এগুলো বের করা যায় কিনা। R2টা আমার বেসিক্যালি হবে, R2টা এই সাইডে ধরছি হলো এইটা, তাহলে R2টা হচ্ছে এটা, তাহলে R2টা আমার হবে উপরের রাশি তো সেম, চেঞ্জ হবে না, আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইডেড বাই আমার কত, ডিভাইডেড বাই হচ্ছে R2-র অপোজিট সাইডেরটা কত, আর বি আছে, সো আর বিটা এখানে চলে আসবে। তারপরে ধরুন যে R3 বের করব, তাহলে R3টা একইভাবে কত হবে, আপনারাই বলুন, আপনারা সবাই পারবেন। একেবারে উপরে যা আছে তাই, আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইডেড বাই R3 ঠিক অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটা কত, আমরা কি দেখতে পাচ্ছি R3, ও এটা কানেকশনই রইনি, তাহলে এটা হচ্ছে আমার R3। তাহলে R3 ঠিক অপোজিট সাইডে এটা বের করবো, তাহলে এর অপোজিট সাইডটা কত, আর এ আছে, তাহলে আর এটা নিচে চলে আসবে, হয়ে গেল। এখন আমরা এই ফর্মুলা দেখে দেখে আমরা জাস্ট প্রবলেম সলভ করব। তো কেসিএল কেভিএটার জন্য আমি দেখুন আরেকটা স্লাইড নিচ্ছি, তার জন্য কেসিএল কেভিএর জন্য আমি কেভিএলের জন্য আমি আরেকটা স্লাইড নিচ্ছি সিম্পলি। আর এদিকে আমাদের প্রবলেম আছে, আজকে অনেকগুলো প্রবলেম সলভ করবো আমরা।
তো দেখুন আমরা কেসিএল কেভিএলের জন্য আরেকটা স্লাইড নিলাম। তো কেসিএল কেভিএলটা এবার আমি বোঝানোর চেষ্টা করব। তো এটা খুবই ইজি, একদম আপনারা সবাই এইচএসসি থেকে এটা করে আসতেছেন। কেসিএলটা আগে আমি বুঝাই যে আপনার মনে করুন যে একটা সার্কিট, আপনার ইলেকট্রিক সার্কিট আপনার দেয়া আছে, লাইক মনে করুন এরকম কথার কথা। তো একটা সার্কিট এরকম একটা সার্কিট আরেকটা দিয়ে দিলাম কথার কথা। তো এই সার্কিটে কেসিএল এর ফুল ফর্মটা হচ্ছে কারশফস কারেন্ট ল। তো এখানে বিভিন্ন কারেন্টের ডিভিশনটা আপনাকে বুঝতে হবে। তো মনে করুন এই রেজিস্টারের ভিতর দিয়ে কথার কথা I1 কারেন্ট যাচ্ছে, এগুলো আমরা লজিক্যালি পরে আমরা বের করব, ম্যাথ করার সময় বুঝতে পারবেন। এই রেজিস্টারের ভিতর দিয়ে মনে করুন যে I2 কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এই রেজিস্টারের ভিতর দিয়ে কথার কথা আমি I3 এদিকে ধরতেছি। I1 I2 I3 এগুলো কিন্তু যেদিকে খুশি ধরা যায়, জাস্ট আমাদের পরবর্তীতে লজিক্যাল ক্যালকুলেশনটা ঠিক থাকলেই কাজ হবে, ঠিক আছে। আর এই দিক দিয়ে মনে করুন যে I4 কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। তো আমরা কেসিএলটা অ্যাপ্লাই করব হচ্ছে সবসময় এভাবে চিন্তা করব যে আমাদের একটা পয়েন্টে, একটা সিঙ্গেল পয়েন্টে যতগুলো কারেন্ট ঢুকবে সেগুলো সবগুলোর সমষ্টি ইজ ইকুয়াল টু যতগুলো কারেন্ট বের হয়ে যাবে তার সমষ্টি। এইভাবে মাথায় রাখলে একদম ইজি। তাহলে এই পয়েন্টটা ধরুন, এই পয়েন্টটা যদি আপনি চিন্তা করেন, দেখুন তো এই পয়েন্টে কী কী কারেন্ট ঢুকতেছে। তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি I1 ঢুকতেছে এবং I3টাও এই পয়েন্টে ঢুকতেছে। দেখুন এই যে ঢুকতেছে, ঠিক আছে, I1টা ঢুকতেছে, I3ও ঢুকতেছে। দ্যাট মিনস I1 আর I3কে আমি সিম্পলি প্লাস করে দিব। আর ওই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে কী কী কারেন্ট, দেখুন আমরা যদি সিম্পলি দেখি এই পয়েন্ট থেকে I2 এবং I4টা আমার বের হয়ে যাচ্ছে। তাহলে বের হওয়া কারেন্টগুলো এক সাইডে সাম করে দেব, হয়ে গেল আমার কেসিএল। এটা দিয়ে আমার এত কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজনই নাই। তো এবার আসি, এটা গেল আমার কেসিএল। তো এবার আসি হচ্ছে কেভিএল। তো কেভিএলটা হচ্ছে বেসিক্যালি কারশফস ভোল্টেজ ল, অর্থাৎ এখানে যেমন কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়েছে এটাতে হবে হচ্ছে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে এটা কিভাবে আমরা করব, তার জন্য আমরা সিম্পলি একটা সিরিজ সার্কিট থেকে জাস্ট আমরা চিন্তা করি। তো মনে করুন যে এখানে আমার দুটো ভোল্টেজ সোর্স আছে, প্লাস মাইনাস, এটা মনে করুন মাইনাস প্লাস, কথার কথা যে কোনোভাবে থাকতে পারে, সেটা সার্কিটের উপর ডিপেন্ড করবে যেভাবে দেওয়া থাকবে। তো এইটা মনে করুন যে আমার V1, এটা মনে করুন V2, এটা মনে করুন R1, এটা মনে করুন R2। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন যে কেভিএলটা অবশ্যই অ্যাপ্লাই করব, সমস্যা নাই, সেটা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট যে কাজটা করবো এটার ভিতর দিয়ে একটা কারেন্ট চিন্তা করব। এখন কারেন্ট আপনি যে কোনো দিকে ধরতে পারেন, চাইলে এই দিকেও ধরতে পারেন, এই দিকেও ধরতে পারেন। যদি দেখেন যে কোনো কারণে কারেন্টটা মাইনাস আসছে, যদি কারেন্টের ডিরেকশন দিয়ে দেয় তাহলে তো ওই ডিরেকশন অনুযায়ী আপনাকে প্রবলেম সলভ করতে। আর যদি দেখা যায় যে কারেন্টের ডিরেকশনটা মাইনাস আসে, কিছু না বলা থাকে, সেক্ষেত্রে হয়তো বা চাইলে আপনার ডিরেকশনটা ঘোরানো লাগলেও লাগতে পারে। তো আমি মনে করলাম যে র্যান্ডমভাবে আমার ডিরেকশনটা এইদিকে আমি মনে করলাম, ঠিক আছে, র্যান্ডমলি আমি ধরলাম। তাহলে এই কারেন্টটা, এটা যেহেতু সিরিজ সার্কিট, পুরো সার্কিটের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, যেহেতু কারেন্ট চলাচলের পথ একটাই। তো এখন কেভিএল অ্যাপ্লাই করার সিস্টেমটা কি? কেভিএল অ্যাপ্লাই করার যে সিস্টেমটা সেটা হলো সিম্পলি এই সার্কিটের ভিতরে সুবিধাজনক একটা জায়গায়, যে কোনো জায়গায় আপনি ধরতে পারেন, একটা পয়েন্ট ধরে নেবেন। মনে করলাম আমি এই পয়েন্টটা, সেই পয়েন্টটা আমার সুবিধাজনক পয়েন্টটা কোনটা, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্ট থেকে আপনি যাবেন হচ্ছে যেদিকে আপনি কারেন্টের ডিরেকশন ধরছেন সেদিকে আপনি যাবেন। তাহলে এই দিকে ধরছেন, তার মানে এই দিকে উঠবেন। তাহলে এই দিকে উঠলে আমার কি হচ্ছে, আগে আমি কি পাচ্ছি, ভোল্টেজ সোর্সের প্লাস পাচ্ছি, দ্যাট মিনস এটা হবে প্লাস V1, ঠিক আছে। তারপরে উপরে উঠবেন, তারপরে আবার এই ভোল্টেজ সোর্সের আগে কোনটা পাচ্ছেন, মাইনাস পাচ্ছেন, দ্যাট মিনস এখানে হবে মাইনাস V2। এরপরে দেখুন, এরপরে এসে আমার এখানে চলে আসতেছি। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স, আর আমরা কারেন্টের দিকে আসি। তো কারেন্টের দিকে থাকা মানে কারেন্টটা প্লাস, আর রেজিস্ট্যান্সের তো কোনো প্লাস মাইনাস হয় না। তাহলে প্লাস ইন্টু আমার তো ভোল্টেজ লাগবে এখানে যেহেতু কেভিএল, তাহলে V ইজ ইকুয়াল টু IR আমরা জানি, তাহলে প্লাস I ইন্টু R1, তার মানে এটা বেসিক্যালি হবে প্লাস IR1। তো কোনো কারণে কারেন্টের ডিরেকশন যদি আপনি আচ্ছা আপনি এদিকে ধরলেন, ঠিক আছে, বাট আপনি লুপ চিন্তা করলেন এই দিকে, উল্টো দিকে, তখন কিন্তু হয়ে যাবে মাইনাস IR2 মাইনাস IR1, ঠিক আছে। এইটা আপনি খেয়াল রাখবেন অবশ্যই, কীভাবে আপনি ধরতেছেন তার উপর নির্ভর করবে।
তাহলে প্লাস IR1, আর একইভাবে এখানে আসুন, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এদিকেও আমার আইটা প্লাস আর R2 তো কোনো হয় না, সো প্লাস IR2 ইজ ইকুয়াল টু 0। তো এবার আপনি অপোজিট দিকে ডিরেকশনটা ধরে দেখুন, মানে আপনি এই পয়েন্ট থেকে শুরু করছেন, এখন কারেন্টের দিকে না গিয়ে কারেন্টের অপোজিট দিকে যান, তাহলে আমার কি হচ্ছে দেখুন তো, কারেন্টের অপোজিট দিকে গেলে কারেন্টটা এদিকে আই ধরছি, তাহলে এদিকে আসলে মাইনাস আই হবে, তাহলে মাইনাস আই ইন্টু R2 মাইনাস আই ইন্টু R1, আগে প্লাস পাচ্ছি, প্লাস V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটু লিখি, ইকুয়েশনটা একটু লিখেই দেই, এদিকে গেলে এখান থেকে যদি এদিকে যাই, তাহলে আগে মাইনাস IR2 মাইনাস IR1, এগুলো খুব বেসিক জিনিস, যদিও আলোচনা করা এরকম অ্যাডভান্স কোর্সে, যাই হোক তাও একটু আলোচনা শুরু করছি যেহেতু, প্লাস হচ্ছে আমার V2 প্লাস V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখুন তো এই ইকুয়েশনটাকে সিম্পলি, এটা আর ভেঙে দেখাচ্ছি না, এই ইকুয়েশনটাকে যদি আপনি -1 দিয়ে গুণ করেন, দেখুন এইটাই আসতেছে, অর্থাৎ আপনি যেদিকেই যান আপনার KVL এর লজিক খাটবে, কোনো সমস্যাই হবে না। তো এগুলো ছাড়াও আরও কিছু জিনিস আমার আছে, ছোট ছোট কিছু জিনিস, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইড রুল। তো সিরিজে থাকলে আমরা জানি যে কারেন্ট একই থাকে এবং ভোল্টেজটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো আমি মনে করলাম এইরকম আমার একটা, এটা V ভোল্টেজ, আর এটা R1 কারেন্ট, R2 কারেন্ট, সরি R1 রেজিস্টর, R2 রেজিস্টর। এখন আপনাকে মনে করুন যে বলল, আচ্ছা এটা VS, আপনার এটা V, কথার কথা, তো এই ভিটা বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার কীভাবে বের করতে হবে, এক্ষেত্রে আমার একটা রুল আছে, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইড রুল। তো কীভাবে আমরা সেটা করব, একটা রেশিও হবে আর এইখানে গুণন হবে হচ্ছে টোটাল সাপ্লাই ভোল্টেজটি, আমি বের করতেছি V বের করতেছি, এটার অ্যাক্রসে ভোল্টেজটা, যেহেতু সিরিজে থাকলে কারেন্ট একই থাকে, কারেন্টে কোনো ডিস্ট্রিবিউশন হবে না, জাস্ট ভোল্টেজের ডিস্ট্রিবিউশন হবে, আমরা দেখতেছি সেই ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা এখানে কত, তাহলে মূল ভোল্টেজ এইখানে হবে বেসিক্যালি ইনটু হিসেবে হবে মূল ভোল্টেজ, ঠিক আছে, অর্থাৎ VS, এটা বড় হাতের আর এটা ছোট হাতের, অ্যাডজাস্ট করে নিন আপনারা দেখুন। আর এখানে রেশিওটা হবে হচ্ছে, নিচে হবে টোটাল যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোর যোগফল, আর উপরে হবে হচ্ছে আমার যার অ্যাক্রসে ভোল্টেজ নিচ্ছি তার রেজিস্টরটা, অর্থাৎ সিম্পলি R2 হয়ে গেল। এটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইড রুল। একইভাবে R1, যদি R1 এর অ্যাক্রসে ভোল্টেজ চাইলে এখানে হয়তো R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VS। তো এটা খুবই সিম্পল, আই থিঙ্ক আপনারা সবাই পারবেন। এরপরে হচ্ছে কারেন্ট ডিভাইড রুল আছে, অর্থাৎ কারেন্ট আমরা জানি, আচ্ছা আমরা মনে করলাম এদিক দিয়ে প্লাস মাইনাস একটা ভোল্টেজ সোর্স আছে, আর এদিক দিয়ে দুইটা প্যারালাল ব্রাঞ্চ আমরা চিন্তা করতেছি, তাহলে প্যারালাল ব্রাঞ্চ থাকলে আমরা জানি যে কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা তাহলে কত, এটা মনে করুন R1, এটা হচ্ছে R2, এদিক দিয়ে মনে করলাম যে I কারেন্ট আসতেছে, আর এদিক দিয়ে মনে করুন যে I1 কারেন্ট যাচ্ছে, অবশ্যই তো কারেন্ট ডিস্ট্রিবিউট হবে, এই যে অ্যাজ পার KCL, তাহলে এদিক দিয়ে মনে করুন I1 কারেন্ট, তাহলে I1 কারেন্টটা আমরা কীভাবে বের করব, সিম্পলি I1 কারেন্টটা হবে দেখুন, একইভাবে এখানেও একটা রেশিও হবে রেজিস্টরের, আর এখানে হবে মূল কারেন্টটা, এই যে সোর্স থেকে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা হবে এই সাইডে, যেহেতু কারেন্ট ডিভাইড রুল। এখন এটা থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কী হবে, এখানে কয়টা রেজিস্টর আছে, দুটো রেজিস্টর আছে, তাহলে এখানে R1 প্লাস R2। আর কারেন্ট হিসাব করার সময় খেয়াল রাখবেন, ভোল্টেজের সময় আমরা কী নিয়েছিলাম, যেই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি তার রেজিস্টরটা উপরে দিচ্ছিলাম, আর কারেন্টের ক্ষেত্রে যেটা হবে এর অপোজিট সাইডের রেজিস্টরটা, অর্থাৎ এটা কত আছে, এটা আছে বেসিক্যালি আমাদের R2, তাহলে R2টা উপরে হবে। একইভাবে যদি এইটার অ্যাক্রসে কারেন্ট আমরা বের করতে চাই, তাহলে এটা বেসিক্যালি হবে হচ্ছে, এটার জন্য আমার এর অপোজিট সাইডের রেজিস্টর কত R1, তাহলে এটার জন্য হবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। তো এটা গেল দুইটা রেজিস্টরের জন্য। এখন তিনটা চারটা রেজিস্টরও থাকতে পারে, যেমন এইখানে তিনটা চারটা রেজিস্টর হলে ভোল্টেজ ডিভাইড রুলে কোনো সমস্যা নাই, জাস্ট যার অ্যাক্রসে ভোল্টেজ নিচ্ছি সেটা রেজিস্টরটা দিয়ে নিচে দিব সবগুলো সাম। বাট কারেন্ট ডিভাইডে এটা একটা সমস্যা, কারেন্ট ডিভাইডে যদি এখানে আরেকটা রেজিস্টর দিয়ে দেই, কথার কথা R3, তখন আপনি দেখুন যখন এইটা হিসাব করবেন, R1 যখন হিসাব করবেন, যখন তিনটা রেজিস্টর হবে তখন বেসিক্যালি আপনাকে যে কাজটা করতে হবে,
যখন R1 এর অ্যাক্রসে কারেন্ট বের করবেন তখন অপোজিট সাইডে কোনটা ধরবেন, R2 R3 ধরুন আছে, তখন যেটা করতে হবে আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ R2 এবং R3 কে ইকুইভ্যালেন্ট করে একটা বানিয়ে নিতে হবে। তখন এই দুইটাকে ইকুইভ্যালেন্ট করে যে রেজিস্টরটা পাইলেন সেটা যাবে উপরে আর নিচে আসবে দুইটার সাম। একইভাবে ধরুন যে R2 যখন বের করব তখন R1 এবং R3 কে ইকুইভ্যালেন্ট করে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে বেসিক্যালি আমরা এই স্টার ডেল্টা কনভার্সন এবং কেসিএল কেবিএল এর বেসিকটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম, 20 মিনিট অলরেডি চলে গেছে। দেখুন আমি এবার মেইন ইয়েতে আমরা চলে আসবো, সরি। এবার দেখুন আমি প্রবলেম সলভ করা শুরু করব। তো দেখুন আমাদের ফার্স্ট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এমসিকিউ কোশ্চেন, বিপিডিবি 2015 সালে এসেছিল। তো আমরা একটু পড়ি। ইন এ ডেল্টা নেটওয়ার্ক ইস নেটওয়ার্ক হ্যাজ ভ্যালু আর, তাইলে আমি জানি না সামনে কি আছে, আমি ডেল্টা নেটওয়ার্ক দিয়ে সবগুলো ভ্যালু আর দিয়ে একটা ইয়ে করলাম। তারপরে পরের অংশ পড়ি, সবগুলো ভ্যালু হবে কত, আর। তো এরপরে কি বলছে, দ্য ভ্যালু অফ ইচ এলিমেন্ট ইন ইকুইভ্যালেন্ট স্টার নেটওয়ার্ক। তো স্টারের সিনোনিম আমি বলেছি হচ্ছে ওয়াই। সো আমার এখানে যে কাজটা করতে হবে, ওয়াই কনভার্সন করতে হবে, ওয়াই কনভার্সন করে আমার দেখতে হবে। তাহলে আমি মনে করলাম প্রত্যেকটা ভ্যালু সমান হবে, ওয়াই কনভার্সনে প্রত্যেকটা ভ্যালু সমান হবে। কেন সমান হবে আপনারা বুঝতেই পারছেন যে এই রেজিস্টারগুলো সব ইকুয়াল, ঠিক আছে। যদি ডিরেক্ট অ্যাপ্লাই করতে সমস্যা হয় আপনারা ভেঙে ভেঙে প্রত্যেকটা দেখুন সমান হবে। তো আমি মনে করলাম যে কোনো একটা মনে করলাম, এইটাকে মনে করলাম সেই রেজিস্টারটা, আমি সেই রেজিস্টারটা আমার চাইছে উইল বি ইকুয়াল টু কত। তো তাইলে আমি যদি এটা বের করতে চাই তাহলে ডেল্টা থেকে স্টারের ফর্মুলা একটু আগে আমি লিখে নিলাম। কী হবে, উপরে হবে হচ্ছে এটার সাথে সংলগ্ন এই দুটার রেজিস্টার গুণফল। তাহলে আর ইন্টু আর ডিভাইডেড বাই নিচে হবে সবগুলো রেজিস্টারের সিঙ্গেল ডিজিটটা হয় হচ্ছে নিচে, দ্যাট মিনস সবগুলো ডিজিটের সবগুলো আর এর যোগফল। তাহলে আর প্লাস আর প্লাস আর। তাহলে সিম্পলি এখন হিসাব করলে একদম ইজি, নিচে আসতেছে 3r, উপরে হচ্ছে আর স্কোয়ার, আর ইন্টু আর এইভাবেই রাখলাম, কাটাকাটি করব 3r, তাহলে এই আর কাটা, অ্যান্সার হবে r/3 হয়ে গেল। তো নেক্সট কোশ্চেনটা দেখি। হ্যাঁ এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আচ্ছা এটা আমরা একটু পরে সলভ করব, এটা অ্যাকচুয়ালি স্টার ডেল্টা কনভার্সনের ম্যাথ, কারণ এটা অনেক বড় লেন্দি সলিউশন। আমি একটু পরেগুলো আগে সলভ করে এসে দেন এটা হাত দেব। তো এবার আমাদের কেসিএল কেবিএলটা শুরু হয়ে গেল। তো কেসিএল কেবিএলটা আমি আগে কাজ করার চেষ্টা করব। দেখুন কেসিএল কেবিএলগুলো ছোটো ছোটো ম্যাথ, আমরা জাস্ট কেসিএল কেবিএলটা শুরু করতেছি। তো এখানে আমরা একটু খেয়াল করি আমাদের কি চাইছে, আমাদের এটা 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা 3 ওহম 4 ওহম 10 ওহম, এদিকে আই। তো এটা কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্সে যে কারেন্টটা থাকে আমরা জানি যে এই পয়েন্ট দিয়ে সেই কারেন্টটাই প্রবাহিত হয়, একদম সিম্পল জিনিস। অর্থাৎ এই দিক দিয়ে বেসিক্যালি আমার আসতেছে আই পরিমাণ কারেন্ট, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যে কাজটা করব, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিসের মাধ্যমে এই আইটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে সে কাজটা আমরা কিভাবে করতে পারি। তো তার জন্য দেখুন আমরা যে কাজটা করব, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, একটু সার্কিটটাকে সিম্পলিফাই করতে পারি। সেটা হচ্ছে এই 3 এবং এই 4 পরস্পর আমি বলতে পারি সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস 3 আর 4কে এক করলে আমরা পাই 7 ওহম। সো আমরা যে কাজটা করব, আচ্ছা আমি এই সাইডে সার্কিটটাকে আঁকিয়ে নিই। এটা আই, এটা আই অ্যাম্পিয়ার, এদিক দিয়ে আমার আই অ্যাম্পিয়ার আসতেছে, তিন ওহম 10 ওহম, এইখানে কেসিএল অ্যাপ্লাই করা অনেকটা ওই নোড অ্যানালাইসিসের মতো। এইখানের এই ম্যাথগুলো করলে অ্যাকচুয়ালি আপনার নোড অ্যানালাইসিস অনেকটাই কাভার হয়ে যাবে। 10 ওহম, আর আমি কি বললাম 3 আর 4 যেহেতু সিরিজে কানেক্টেড, কারেন্ট চলাচলের একটাই পাথ, সো আমি এই দুটাকে সংযোগ করে নিলাম, 3 আর 4 মিলায় 7, একটু সিম্পলিফাই করে নিলাম 7 ওহম। আর বাদ বাকি এইগুলোও ইকুইভ্যালেন্ট করা যায়, বাট করবো না, তার কারণটা হচ্ছে এদিকে 2 অ্যাম্পিয়ার
অলরেডি দেয়া আছে। যখন আপনি 1 করে দিবেন তখন আপনার ওই রেজিস্টার ওই কারেন্টটাও আপনার লাগবে। সো আমি এটাকে আপাতত এরকমই রাখলাম। এখন দেখুন আমরা যে কাজটা করব, যে আমরা নোড অ্যানালাইসিসটা যেভাবে করি অনেকটা সেভাবে জিনিসটা করার চেষ্টা করব। অর্থাৎ এই যে এইখানে দেখুন একটা পয়েন্ট একেবারে কমন, যে কমন পয়েন্টটা এটাকে সাধারণত আমরা করি হচ্ছে গ্রাউন্ডেড করে দিই। ঠিক আছে, গ্রাউন্ডেড করে দিলে আমি এই যে গ্রাউন্ড করে নিলাম। এখন আমি এইখানে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো নেব। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা এই 3 এবং এই পয়েন্টটাকে কানেক্ট করছে। সো এটার ভোল্টেজটা আমি ধরে নিলাম V1। আর এইখানে আরেকটা পয়েন্ট আছে, এটা 3, 10 এবং 7 ওহমকে কানেক্ট করছে, তাহলে এটাকে আমি মনে করলাম V2। ঠিক আছে, তো এখন দেখুন আমরা যে কাজটা করতে পারি, আমি সিম্পলি এই পয়েন্টে যদি একটা KCL অ্যাপ্লাই করি, তাইলে এই কারেন্টটাকে আমি ধরে নিচ্ছি কত, I1 ধরে নিলাম কথার কথা। আর এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম I2। আর এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম I3। আপনি এই যে এই কারেন্টের ডিরেকশনটা আমি যেভাবে ধরেছি এভাবে না ধরে অন্যদিকে ধরলেও আপনার কাজ হবে। আপনি যদি I1 এইদিকে না ধরে উপরের দিকেও ধরেন তাও কিন্তু কোনো সমস্যা নাই, জাস্ট ইকুয়েশনটা জাস্ট একটু পাল্টে যাবে এই যা। সো যে কোনো দিকে আপনি ধরা যায়, রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা আপনি দেখবেন যে মিলছে কিনা। তো I1, I2, I3। তো এখন দেখুন এই পয়েন্টে আমরা যদি KCL অ্যাপ্লাই করি তাহলে I ইজ ইকুয়াল টু আমি বলতে পারি, দেখুন এই পয়েন্টে দেখতেছি I কারেন্টটা ঢুকতেছে, I1, I2 দুটোই বের হচ্ছে, তাহলে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। সো I1 প্লাস I2, তাহলে I1 এর জায়গাটায় দেখুন আমি বলতে পারতেছি V1। আর এই পয়েন্টটা আমি কি বলতে পারি, যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড 0 বলতে পারি, তাহলে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 8, সিম্পল ওহমস ল। 8 ওহমের ভিতর দিয়ে কারেন্টটা কি, এর উপরের প্রান্তে ভোল্টেজ V1, নিচের প্রান্তে ভোল্টেজ 0, তাহলে দুই প্রান্তে বিভব পার্থক্য V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 8, তার মানে এটা বলতে পারি V1 বাই 8, সিম্পল। প্লাস এবার আমরা আসি হচ্ছে এই পয়েন্টে। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে আমি বলতে পারি, আচ্ছা আমার মেবি, আচ্ছা লিখি আগে তারপরে আস্তে আস্তে ইয়ে করবো, এদিকে যেহেতু শুরু করছি। এরপরে দেখুন I2, তো I2 মানে আমি কি বলতে পারি, দেখুন V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3, একই সিস্টেমে, তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3 হয়ে গেল। এটা মনে করুন আপনার 1 নম্বর ইকুয়েশন। তো এবার আসি আমরা এই পয়েন্টটাতে। তো এই পয়েন্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি, V1 মাইনাস এই যে I2 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস 2 বলতে পারি, ওই দিক দিয়ে যেহেতু 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার জানা আছে, তাহলে I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস 2। তো এখন দেখুন I2 কারেন্টটাকে আমি কি বলতে পারি, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3। V2 ডিভাইডেড বাই 3। আর হচ্ছে I3টা কত বলতে পারে, I3 হচ্ছে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, মানে V2 বাই 10 প্লাস 2। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে V2টা ক্যালকুলেশন করে ফেলতে পারি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, কারণ এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার জানা। সো আমরা এভাবে জাস্ট ইকুয়েশনটাকে একটু ছোট করার চেষ্টা করব। দেখুন এই যে V2, এই 7 ওহমের ভিতর দিয়ে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 7, তার মানে V2 মাইনাস 0 মানে V2 বাই 7 ইজ ইকুয়াল টু সিম্পলি ওহমস ল, V বাই R সমান আমরা জানি যে I, তার মানে এটা সমান 2, মানে V2 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 7 দুগুণা 14 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ আমি পেয়ে গেলাম। এই ভোল্টেজটা যদি V2 এর ভ্যালুটা যদি এইখানে বসিয়ে দেই, তাহলেই তো আমি V1 এর ভ্যালুও পেয়ে যাব। তাহলে দেখুন V1 মাইনাস V2 কত পাইলাম, 14 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু, মাত্র পাইলাম 14, যেটা সেটা বসিয়ে নিলাম, ইজ ইকুয়াল টু 14 বাই 10 যোগ 2। তাইলে এটাকে আমরা জাস্ট এখন ক্যালকুলেটারে বসিয়ে দিচ্ছি। দেখুন ক্যালকুলেটার ইউজ করব, 14 বাই 10 যোগ 2, যে রেজাল্ট পাইলাম তাকে 3 দিয়ে গুণন যোগ 14, তাহলে V1টা আমরা পাচ্ছি 121 বাই 5। তাহলে এইভাবেই আমরা বসাচ্ছি V1টা 121 বাই 5। এখন দেখুন
আমার V1ও জানা হইলো, V2ও জানা হইলো। V1টা এত ভোল্ট, V2টা এত ভোল্ট, জাস্ট 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিলেই আই আমাদের পেয়ে যাব আমরা। ঠিক আছে, তো আমি দেখুন এটা সরাসরি আমি ক্যালকুলেটারই বসিয়েছি, যেহেতু V1/8 এগুলো আমার ভ্যালু জানা। ঠিক আছে, আমি জাস্ট ক্যালকুলেটার ইউজ করতেছি। দেখুন V1 এর ভ্যালু হচ্ছে 121/5 আর V2 এর ভ্যালু হচ্ছে আমার 14। তাইলে আমাদের আসতেছে 257/40, 6.425 অ্যাম্পিয়ার। লেট মি চেক, 6.425 অ্যাম্পিয়ার হুবহু মিলে গেছে এর সাথে। তাইলে আমাদের এটা হচ্ছে 6.425 অ্যাম্পিয়ার। তো আমি রেজাল্টটা লিখে নিলাম। এবার আমি নেক্সট কোশ্চেনে আমি যাচ্ছি। দেখুন, তো এরকম একটা সার্কিট দিছে। তো এটা আই থিঙ্ক এত বড় হবে না, আগেরটা যত, এটা বিপিডিবি 2014 সালে এসেছিল। এবং সার্কিটটাতে বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 6 ওহমের সাথে এটা শর্ট সার্কিট। এটা তো সিরিজ প্যারালাল থেকে আমি বলে আসতেছি কি, এটাকে জাস্ট আমি বলতে পারি সিঙ্গেলি একটা শর্ট একটা তার, এইটুকু জাস্ট বলতে পারি। অর্থাৎ 6 আর এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 0। তাহলে আমি সার্কিটটাকে দেখুন একটু ছোট করে নিচ্ছি। তাহলে এটা 30 ভোল্ট। এখানে আমাদের কিছু কনসেপচুয়াল জিনিস আয়ত্ত করে নিতে হবে। দেখুন, আপনারা যদি একেবারে বেসিক লেভেলে আপনারা হন, তাহলে এই জিনিসগুলা খুব মনোযোগ দিয়ে দেখুন। সেটা হচ্ছে 30 ভোল্ট, এটা আমি দেখুন 0 বানিয়ে নিলাম। আর এখানে 8 ওহম, দেন এদিকে কত, এদিকে আরেকটা 8 ওহম। এই দিকটা ভালো মতো খেয়াল করুন, এই দিকটা খুব ভালো মতো খেয়াল করুন, খুবই মনোযোগ দিন এই জায়গাটায়। কি করি আমি, দেখুন আইটা চাইছে, আইটা তো এখানে মেনশন করা না, আইটা সম্ভবত এখানে। লেট মি চেক, আইটা হ্যাঁ এইখানে। আইটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে, কোশ্চেনে আমি সামহাউ মিস করে ফেলেছি। আচ্ছা, এটা 8 ওহম আর এটা 5, সরি 5 কেন বলতেছি, এটা ভি আউট, এর ভ্যালু আমার বের করতে হবে। তো দেখুন আমার আই চাইছে যেহেতু, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই পুরো সার্কিটটাকে এখানে জাস্ট একটা ভোল্টেজ সোর্স আছে। তাইলে আমি এখানে যে কাজটা করব, জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেকে জিনিসটাকে কনভার্ট করে নিব, তাতে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। তো এখন কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে 8 ওহমটাকে আমি কি করব। তো এটা নিয়ে নতুন যারা, তাদের ভিতর কনফিউশন হতে পারে। অ্যাডভান্স লেভেলে যারা অলরেডি আছেন তাদের জন্য এতটা কমপ্লেক্স না। তো আমি একটু বলি যে, যেহেতু আপনি কারেন্ট বের করছেন, সো কারেন্ট বের করার জন্য আপনার উদ্দেশ্য হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা হচ্ছে কারেন্টের জন্য। তাইলে আপনার এই 2 পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন। তো এখান থেকে কারেন্ট আসলো, এদিকে গেল এবং এদিকে গেল, বাট এদিক দিয়ে কি কোনো কারেন্ট সার্কিট সম্পূর্ণ করতে পারতেছে? এটা তো সিম্পলি ওপেন সার্কিট অবস্থায় আছে। সো এই 8 ওহমকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেবে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে থাকলো কি, শুধু এই 8 এবং এই 8। দ্যাট মিনস আর ইকুইভ্যালেন্টটা সিম্পলি হবে, একেবারে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলা যায়। কত? 8 এবং 8 পরস্পর প্যারালালি কানেক্টেড, একদম 8-এর প্রথম প্রান্ত 1 পয়েন্টে, দ্বিতীয় প্রান্তে একই সাধারণ বিন্দুতে কানেক্টেড। আর দুইটা সমান মানে 8/2 সমান ভ্যালু ডিভাইডেড বাই যতগুলো রেজিস্ট্যান্স, তাহলে 4 ওহম হবে আমার রেজিস্ট্যান্সটা। তাহলে আইটা কত হবে? আইটা সিম্পলি হবে 30/4, মানে আমাদের 4 7 28, 7.5 হবে। মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, 7.5 অ্যাম্পিয়ার। তাইলে আমরা এটা পাইলাম। এবার ভি আউটটা দেখব। তো ভি আউটটা দেখতে হলে এখানে জাস্ট যে কাজটা করতে হবে, আমরা বুঝতে পারলাম যে এখান দিয়ে আমার কারেন্টটা আসতেছে কত? 7.5 অ্যাম্পিয়ার, ওই যে আই এর ভ্যালুটা। এখন দেখুন, আমি কারেন্ট ডিভাইড রুল চাইলে ইউজ করতে পারি, চাইলে নাও ইউজ করতে পারি। না ইউজ করেও আমার এটা অ্যাপ্লাই করা পসিবল। তো না ইউজ করলে কীভাবে করতে পারো? যেহেতু আমার দুটো ভ্যালু সমান, তার মানে বুঝতেই পারছেন যে 7.5-এর ডিস্ট্রিবিউশনটা হবে সমান পরিমাণে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে যাবে। 7.5-এর অর্ধেক এদিক দিয়ে যাবে, বাকি অর্ধেক এদিক দিয়ে যাবে, যেহেতু রেজিস্ট্যান্স সমান। ঠিক আছে, সো এইখানে ফর্মুলা ফেলার কোনো প্রয়োজন না। ফর্মুলা ফেলেও আপনি হিসাব করে দেখুন, একই রেজাল্টই আসবে। আর এদিক দিয়ে তো কোনো কারেন্ট যেতে পারবে না। অতএব আমার এই দিকের কারেন্টটা হবে
এইদিকে যে কারেন্টটা বের হচ্ছে অবশ্যই এই ডিরেকশনে যাবে, 7.5 অনুযায়ী এদিকে বের হবে এবং এদিকে যাবে। তাহলে এই কারেন্টটাও হবে 7.5 ডিভাইডেড বাই 2, 7.5 ডিভাইডেড বাই 2, আমি একটু ক্যালকুলেশনই করে নেই, এটা আসতেছে 3.75 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে 3.75 অ্যাম্পিয়ার এবং ওই দিক দিয়েও যাবে আমার 3.75 অ্যাম্পিয়ার। এখন দেখুন আমরা কেভিএল অ্যাপ্লাই করব, যেহেতু আমার ভি আউটপুট হিসাব করতে হবে। তাইলে আপনি এখান থেকে যে কোনো দিকে আপনি ধরতে পারেন। ধরুন কারেন্টের ডিরেকশন আমার আছে এই দিকে 3.75 অ্যাম্পিয়ার, সো আমি এই দিকে লুপটা চিন্তা করি। তাহলে আপনি পছন্দ মতো একটা পয়েন্ট সিলেক্ট করুন এই লুপের ভিতরে। ধরুন আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনি এখানে একটা জিনিস খেয়াল করুন, চাইলে এখান থেকে এদিকেও আসতে পারেন, চাইলে এখান থেকে এদিক দিয়েও আসতে পারেন, রেজাল্ট একই আসবে ভি আউটপুট ভ্যালু, ঠিক আছে। সো আমি মনে করলাম এদিক দিয়ে ধরলাম। তাহলে এই পয়েন্ট থেকে ধরে আমি কারেন্টের দিকে যদি যাই, তাহলে এদিকে প্লাস 3.75 ইন্টু 8, একটু আগে যে ফর্মুলা আমি দেখাইলাম। তাহলে প্লাস 3.75 ইন্টু 8, তারপরে দেখুন, তারপরে আমার এদিকে যেতে হইলে আগে আমার মাইনাসটা আমি পাচ্ছি, দ্যাট ইজ মাইনাস ভি আউট। এটা লাইক ভোল্টেজ সোর্সের মতো মনে করবেন। তারপরে এসে এখানে এসে কত হচ্ছে, এদিক দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? আপনারাই লজিক্যালি বলুন, কোনো কারেন্টই আমার যাচ্ছে না, অর্থাৎ প্লাস 8 ইন্টু কারেন্টের ভ্যালু কত, 0 ইজ ইকুয়াল টু এই 0 পাস করার পর এই পয়েন্টে ফিরে আসলো, তার মানে লুপ শেষ। তাহলে এত ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি আউটের ভ্যালুটা আমার সিম্পলি হচ্ছে মাইনাসটা এই সাইডে গেল আর 3.75 এর সাথে 8 বলুন, তাহলে 3.75 ইন্টু 8, তাহলে 30 ভোল্ট। ভোল্টই হওয়া উচিত হিসাবে। লেট মি চেক। ঠিক আছে, তো দেখুন আমি নেক্সট প্রবলেমটা আমি সলভ করব। নেক্সট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই আগের মতোই, জাস্ট কিছু জিনিস আমাদের এদিক দিয়ে I2টা দিচ্ছে আর I1টা এরকম শর্ট ব্রাঞ্চ দিয়ে চিন্তা করছে। সো V1 এখানে আছে 10K, আমরা এটাকে সিম্পলিফাই করা শুরু করে দিই এত কিছু না ভেবে। আমরা দেখুন 10K এবং এইটা পরস্পর প্যারালালি কানেক্টেড, তার মানে এটা শর্ট সার্কিট করে দিচ্ছে, মানে এরকম জাস্ট একটা কেবল, আর কিছুই না। দেন আমাদের এটা কত, 20 ভোল্ট, তাহলে এটা 20 ভোল্ট আমি দিয়ে দিলাম। দেন আমাদের এটা 4K ভ্যালুর রেজিস্টর। এবার আমরা আসি একটু এই দিকে আসার, এই দিকটা একটু বোঝার চেষ্টা করি। তো ঠিক এটা যেরকম এটাও কিন্তু সেম ওই রকমই হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটতেছে যে 10K এর সাথে এই শর্ট ব্রাঞ্চ হয়ে গেছে এক কথায়, তার মানে এই দুটো মিলে একটা সিম্পল শর্ট তার, আর কিছুই হবে না। দেন আমার এইটাকে জাস্ট এর সাথে কানেক্টেড করে নিলাম, আর এইখানে আমার 4K রেজিস্টর, আর এখানে আমাদের V2 প্লাস মাইনাস V2। এবার আমাদের লাগবে কি, I2 কারেন্টটা লাগবে। তো I2 কারেন্টটা অ্যাকচুয়ালি কী হবে, এই শর্ট তারের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই। তো এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা ওপেন সার্কিট, তার মানে I2 কারেন্টটা আমার হচ্ছে 0, এক কথায় কমপ্লিকেটেড কিছুই না, 0। আর এখানে 5K আছে যার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। এই সাইডটা আপনি টোটালি সার্কিট থেকে বিচ্ছিন্ন করে দিন, কোনো সমস্যা নেই। তাহলে I2 ভ্যালুটা আসতেছে 0। এবার আসুন I1টা কোনটা ছিল, এই শর্ট তারের ভিতর দিয়ে, মানে এই কারেন্টটা। তো এই কারেন্টটা তো একদম ইজি, জাস্ট একটা সিম্পল সিরিজ সার্কিট, 20 ভোল্ট 4K। তাহলে I1 কারেন্টটা আমার দাঁড়াচ্ছে 20 ডিভাইডেড বাই 4। তো 4K আমি কে থেকে আর ওহমস বানাইলাম না, তাহলে রেজাল্টটা বাই ডিফল্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে, দ্যাট ইজ 20 ডিভাইডেড বাই 4, 5 মিলি অ্যাম্পিয়ার। তো I1ও হয়ে গেল। আর কি লাগবে, V2 লাগবে। তাহলে V2 ভোল্টেজ তো আমার অ্যাকচুয়ালি 20 ভোল্ট আসার কথা, তারপর আমি KVL অ্যাপ্লাই করে দেখাই। ধরুন কারেন্টের ডিরেকশনে যাই, এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে এই পয়েন্ট থেকে গেলে আগে প্লাস V2
আর এদিক দিয়ে হচ্ছে প্লাস 5 ইন্টু 0 অ্যাম্পিয়ার কারেন্ট, কারণ এটা ওপেন সার্কিট। তারপরে আমার পাচ্ছি হচ্ছে -20 ইজ ইকুয়াল টু 0। তাইলে V2 ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 20 ভোল্ট হয়ে গেল। তো এই তিনটা জিনিসই আমার এখানে চাইছে, আমরা বের করতে সক্ষম হইলাম। লেট মি চেক। V2, I2 0, I1 5 মিলি অ্যাম্পিয়ার আর V2 20 ভোল্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ফাইন্ড অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার রিডিং। তো ভোল্টমিটারটা আমাদের প্যারালালি কানেক্টেড থাকে, যেটাকে সার্কিটে চিন্তা করার দরকার নাই। একইভাবে অ্যামিটারটা আমাদের কিসে কানেক্টেড থাকে, সিরিজে কানেক্টেড থাকে রেজিস্টরের সাথে। সো এই পয়েন্টে অ্যামিটার আছে মানে আমাদের সার্কিটের মূল কারেন্টটা চাইছে, ঠিক আছে, অর্থাৎ আই কারেন্টটা চাইছে। আর ভোল্টেজ চাইছে একটু ইনডিরেক্টলি এই পয়েন্টের চাইছে। সো আমরা কিভাবে করতে পারি কাজ, একদম সিম্পল। দেখুন, আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেহেতু ভোল্টেজ সোর্স একটা থাকলে অলওয়েজ আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে কাজ করব, ইজি হবে। তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি সব কিছুর। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে 2K আর এইখানে 8K, 2 আর 8 যোগ করলে 10 হয়, 10-এর সাথে 20। আচ্ছা, 10-এর সাথে 20টা আবার দেখতেছি প্যারালাল। আমি একটু এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে তো আপনারা অলরেডি অনেক পাকা হয়ে গেছে, সো আমি এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি। তা 10 প্যারালাল 20 হইলো, তার সাথে আবার 6 সিরিজে কানেক্টেড। তাহলে এটাকে জাস্ট একটু ক্যালকুলেটার হিসাব করে দিচ্ছি। আমার দাঁড়াচ্ছে 10 20/3 যোগ 6, আমাদের 38/3 ওহম। ঠিক আছে, তো আমরা এখন এইখানকার মূল ভোল্টেজ জানা, তাহলে আই একদম খুব ইজিভাবে আমরা বের করতে পারবো, যেটা হবে আমার অ্যাম্পিয়ার রিডিং, অ্যামিটার রিডিং সরি। তাহলে আই হবে বেসিক্যালি 20/38/3। তাইলে আমাদের এটা দাঁড়াচ্ছে দেখুন 20/38/3, 30/19, 1.5789 অ্যাম্পিয়ার। 30/19 বইতে কেন যেন এটা 6 কিলো ওহম, এটা 20K, 2K, 8K। ঠিক আছে, ইয়াতে রেজাল্টটা ভুল আছে, এটাই সঠিক উত্তর। 30/19 আমি লজিক্যালি দেখলাম, 30/19 অ্যাম্পিয়ার। তো দেখুন, আই আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে এই ভোল্টেজটা, এইখানকার এই ভোল্টেজটা আমাদের লাগবে। তো এইখানকার এই ভোল্টেজটা পেতে আগে আমার হিসাব করতে হবে হচ্ছে এই দিক দিয়ে যে কারেন্টটা গেছে সেই কারেন্টটা বের করলে আমার একদম ইজি হয়ে যায়। তাহলে এখানে আমরা সিম্পলি একটা কারেন্ট ডিভাইড রুল ইউজ করি। তাহলে এটাকে কি মনে করবো, আমি মনে করলাম I1 মনে করি। তাহলে I1 কারেন্টটা আমাদের বেসিক্যালি দাঁড়াচ্ছে, জাস্ট একটা কারেন্ট ডিভাইড রুল ইউজ করব, অর্থাৎ আমি বের করছি কার অ্যাক্রসে, যে কোনোটার অ্যাক্রসে। আপনি মনে করুন টোটালটাই আমি বের করতেছি। তাহলে 8 আর 2 এই দুটাকে সিরিজ করে নিলে আমাদের দাঁড়াচ্ছে 10 কে। এটা মিলি অ্যাম্পিয়ারে আসবে, আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু এটা কিলো ওহমে আসতেছে, কেতে দেওয়া আছে ভ্যালু। ঠিক আছে, তাহলে I1টা বের করতে হলে আমাদের কারেন্ট ডিভাইড রুল ইউজ করতে হবে। তাহলে এটার অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটা কত, 20/20 প্লাস এই দুটাকে একসাথে করলে কত হয়, 8 আর 2 এ 10। ঠিক আছে, ইনটু মূল কারেন্ট। মূল কারেন্ট কত আমাদের, মূল কারেন্ট হচ্ছে আমাদের 30/19 অ্যাম্পিয়ার, 30/19 মিলি অ্যাম্পিয়ার সরি। তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি দেখুন 30/19 ইন্টু 20/30, তাইলে আমাদের 20/19 অ্যাম্পিয়ার আসতেছে। আমাদের এই পয়েন্টে কারেন্ট পেয়ে গেলাম। এবার জাস্ট আমাদের এই ভোল্টেজটা বের করতে হবে, ভোল্ট মিটার রিডিং। আমরা এই ভোল্ট মিটার রিডিংটাকে তাইলে মনে করি ভি মনে করলাম। তাহলে এই ভি সমান, যেহেতু এইখানেও যা কারেন্ট এইখানেও সেম কারেন্ট, যেহেতু সিরিজে কানেক্টেড, সো এই ভি সমান অ্যাকচুয়ালি হবে এই I1 কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে আছে, তার সাথে কে গুণন করে দিলে আলটিমেটলি ভোল্টের রেজাল্ট আসবে, অর্থাৎ 20/19 ইন্টু 8, তাহলে ইন্টু 8, তাহলে আমার 160/19 ভোল্ট।
এটাকে দশমিকে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট এইরকমই রাখলাম 160/19 ফুট হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা অনেক বেশি ট্রিকি একটা প্রবলেম। তো এটা বেসিক্যালি NWPGCL 2017 সালে এসেছিল এবং কোশ্চেনটিতে দেখুন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ওয়ার এজ আর অ্যান্ড কারেন্ট থ্রু ইট ইন ফিগার ইফ কারেন্ট থ্রু ব্রাঞ্চ এও ইজ 0। এও ব্রাঞ্চে কারেন্টটাকে 0 করতে হবে। তো এটার জন্য আপনারা এইচএসসি থেকে একটা কনসেপ্ট আপনারা করে আসতেছেন, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল। ঠিক আছে, অর্থাৎ সেটার জন্য আমাদের কি হয়, এখানে মাঝখানে গ্যালভানোমিটার থাকে, সেই গ্যালভানোমিটারের কাঁটাটা দেখা যায় যে এদিক থেকে যে পরিমাণ কারেন্ট ঢোকে অপোজিট সাইড থেকে সেম পরিমাণ কারেন্ট ঢুকে একটা আরেকটাকে নিউট্রালাইজ করে ফেলে। এবং সেটার কন্ডিশনটা হচ্ছে ভারসাম্য অবস্থা, যেখানে শূন্য হয়, ভারসাম্য অবস্থায় বেসিক্যালি এই কারেন্টটা শূন্য হয়। এখানে তো তাই বলছে এও ইজ 0, অর্থাৎ এদিক দিয়ে 0 কারেন্ট, মানে এটা অ্যাকচুয়ালি ভারসাম্য অবস্থায় আছে। তো ভারসাম্য অবস্থা মানে আমাদেরকে সেই ভারসাম্য অবস্থার জন্য আর বের করতে হবে। তো সেটার কন্ডিশনটা কী ছিল, সিম্পলি এটার এই সাইডে যে রেজিস্টরগুলো আছে সেটার অনুপাত রেশিও, অর্থাৎ সেই রেশিওটা আমরা দেখতে পাচ্ছি 1/4 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে একই, দেখুন এইখানে যে দিক থেকে যেদিকে আসবেন এখানে সেম দিকে যাইতে হবে, তাহলে 1.5/r। এভাবেও নেওয়া যায়, চাইলে ক্রস কানেকশন করেও নেওয়া যায়, অর্থাৎ 4/1.5 ইজ ইকুয়াল টু 1/r। ঠিক আছে, এভাবেও চাইলে নেওয়া যায়, অর্থাৎ 1/4 নিলে খেয়াল রাখবেন এখানে উপরেরটা নিছেন, তাহলে এখানেও নিতে হবে উপরেরটা। তাইলে এখন দেখুন আর এর ভ্যালুটা সিম্পলি আমার চলে আসতেছে, সব ওহমে আছে, দ্যাট ইজ 4 × 1.5 মানে 6 ওহম। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল। এবার আমাদের চিন্তা করতে হবে হলো আরও কি চাইছে, কারেন্ট থ্রু ইট ইন ফিগার। তো এটা বুঝতে হলে আমাদের একটু চিত্র আঁকাইতে হবে। তো চিত্রটা আমি দেখুন আঁকানোর চেষ্টা করতেছি। এখানে আমার 1 ওহম, এখানে আবার 1.5 ওহম, 1 ওহম 1.5 ওহম, আর নিচেরটা দিয়ে দেই আমার 4 ওহম এটা, আর এটা কত, এটা 4 এটা 6, আর এদিক দিয়ে আমার 10 ভোল্ট, আর এটা 2 ওহম। তাইলে এখন দেখুন তো আর কোনো জটিল কিছু আছে নাকি, সিম্পলি একটা ভোল্টেজ সোর্স মানে এখানে আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আগে বের করে নিব, তারপরে আমাদের বাদবাকি আমাদের এই কারেন্টটা লাগবে এই আর এর ভিতর দিয়ে, অর্থাৎ আর হচ্ছে 6 ওহম, এর ভিতর দিয়ে কারেন্টটা লাগবে। তাইলে এখন দেখুন আমরা সিম্পলি একটা আর ইকুইভ্যালেন্ট আগে বের করে নিব, তারপরে কারেন্টকে ডিভাইড করবো জাস্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আমার দেখুন আসতেছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই ব্রাঞ্চটাকে আমি আউট করে দিচ্ছি, কারণ এদিক দিয়ে কারেন্ট হচ্ছে 0, তার মানে 0 কারেন্ট মানে ওই জায়গাটা কি ওপেন সার্কিট, কোনো কানেকশন নাই, সেই কারণে এই ব্রাঞ্চটাকে আমি আউট করে দিলাম। তাহলে আর ইকুইভ্যালেন্টটা এখন দেখুন আসতেছে, আমরা সিম্পলি বলতে পারি এইটা এবং এইটার ভিতর দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেহেতু কারেন্ট চলাচল পথ এক, একইভাবে 4 আর 6 এর ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করতেছে। তাহলে 1 + 1.5 2.5 আর এখানে 10, এই দুটোকে প্যারালালি কানেক্টেড বলতে পারি। তাহলে 2.5, আচ্ছা এইভাবে লিখি 2.5 প্যারালাল 10, যে ভ্যালু পাবো সেটার সাথে প্লাস করে দিব হচ্ছে আমার কতকে, আমার 2কে, এই যে নিচে একটা 2 আছে, তাহলে করে দিলে আমাদের আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা দেখুন আসতেছে 2.5 ইনভার্স প্লাস 10 ইনভার্স হ্যান্স ইনভার্স 2, তার সাথে 2 যোগ, তার মানে 4 অ্যাম্পিয়ার, 4 ওহম, সরি 4 ওহম পাইলাম। এবার তাহলে মূল কারেন্ট আমার এখানে প্লাস আছে, তার মানে এখান থেকে কারেন্টটা তৈরি হবে আই কারেন্ট, এই আই কারেন্টটা আমার বেসিক্যালি দাঁড়াবে 10/4, মানে 10/4 মানে 2.5 অ্যাম্পিয়ার, তাই না, 2.5 অ্যাম্পিয়ার। বাট আমার তো এতে কাজ হবে না, আমার লাগবে হচ্ছে আর এর ভিতর দিয়ে কারেন্ট, অর্থাৎ 6 ওহমের ভিতর দিয়ে কারেন্ট। তো সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করবো, যেহেতু 6 আছে I6 দ্বারা প্রকাশ করলাম, মানে এটা বোঝাচ্ছি আচ্ছা 6 ওহম দ্বারা প্রকাশ করলাম।
মানে বোঝাচ্ছে 6 ওহমের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তাহলে সেটা বেসিক্যালি আমার হবে, তাহলে এখানে জাস্ট আমরা একটা কেসিএল কারেন্ট ডিভাইড রুল ইউজ করবো, অর্থাৎ এটার ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। তাহলে এর অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটা কত, 1 + 2.5 মানে 1 + 1.5 মানে 2.5। তাহলে 2.5 ডিভাইডেড বাই 2.5 প্লাস আমার এইটার রেজিস্ট্যান্স কত, 4 আর 6 10 ইন্টু মূল কারেন্ট। তো মূল কারেন্ট কত, মূল কারেন্ট হচ্ছে আমার 2.5। এখন জাস্ট আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো দেখুন 2.5 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 2.5, আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার আই থিঙ্ক রেজাল্ট হয়েছে, আমি চেক করতেছি না, জাস্ট আই থিঙ্ক হয়েছে এটা। তো নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা একদমই সহজ। হাউ মেনি NWPGCL 2015 সালে MCQ পার্টে আসা, হাউ মেনি ওয়াট আওয়ার বলেই দিছে রিপ্রেজেন্ট ফর এ 65 ওয়াট বাল্ব ফর 18 আওয়ার। সিম্পলি হবে 65 × 18, জাস্ট গুণন করে দিন, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা নিয়ে আর কথা বাড়াইলাম না, জাস্ট আপনার ক্যালকুলেটার গুণন করে দিন। 65 × 18 আমার আসতেছে 1170 ওয়াট আওয়ার। ঠিক আছে, এগুলো MCQ পার্টেই আসে, থিওরি পার্টে কখনোই আসবে না ওয়াট আওয়ার। তো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটাও কিছুটা অ্যাডভান্সড বাট ইজি একদম। ইফ L1 = 12 ওয়াট, তো ওয়াট ইউনিট দেখে আপনাকে বুঝতে হবে, এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে হলে পাওয়ার দেওয়া আছে L1 এর। আর L2 = 6 ওয়াট, এটার অ্যাক্রসে পাওয়ারটা দেওয়া আছে 6 ওয়াট, এটার অ্যাক্রসে পাওয়ারটা দেওয়া আছে 3 ওয়াট। দ্য ভোল্টেজ অ্যাক্রস বাল্ব L1 = 24 ভোল্ট। অর্থাৎ আমার এই L1 এর অ্যাক্রসে ভোল্টেজটা আমার দেওয়া আছে 24 ভোল্ট। ঠিক আছে, আমরা এটা এখানে মার্ক করে দিলাম। চাইছে কি, ফাইন্ড VS, এই ভোল্টেজটা চাইছে। আচ্ছা দেখি, যাব আমি বের করব। তবে তার আগে আমার L1 এর পাওয়ারটা যেহেতু জানা আছে, আমরা জানি পাওয়ার = VI। ঠিক আছে, এই ফর্মুলাটা যদিও আমি লিখে দিইনি, এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন, এই জন্য আর এটা আমি আলাদাভাবে লিখে দিই। সো এখান থেকে কিন্তু আমরা চাইলেই IL1টা বের করে ফেলতে পারি, অর্থাৎ L1 এর অ্যাক্রসে কারেন্টটা আমরা এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি। P/V হচ্ছে, তাহলে P কত, L1 এর অ্যাক্রসে 12, দ্যাট মিনস 12/V কত, 24। তাহলে এটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এবার আসি নেক্সট পার্টে। নেক্সট পার্ট হচ্ছে আমাদের L2 L3, এটাও একটু দেখব। এটা দেখতে পাচ্ছি আমাদের 6 আর 3 ওয়াট, বাট প্রবলেমটা হলো এটার জন্য আলাদা আলাদা ভোল্টেজ আমাদের জানা নাই। তাহলে কি আমরা প্রবলেম সলভ করতে পারবো না? অবশ্যই সলভ করতে পারবো। এটার জন্য আমরা একটা লজিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমার তো এই জায়গা আর এই জায়গায় ভোল্টেজটা 24 ভোল্ট, তাহলে অবভিয়াসলি এখান থেকে একদম এই পর্যন্ত ভোল্টেজটা হবে 24 ভোল্ট। আমি এখানে মার্ক করে নেই। আর পাওয়ারটা খেয়াল করে দেখুন, পাওয়ারটা আমি L2 পাওয়ার আর L3 পাওয়ারের ক্ষেত্রে অল টাইম আপনার মাথায় রাখবেন যে এগুলো সিরিজে কানেক্টেড থাকুক আর প্যারালালি কানেক্টেড থাকুক, অলওয়েজ প্লাস হবে। পাওয়ারের ক্ষেত্রে কোনো নাই, সিরিজ বা প্যারালাল কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, আমার অলওয়েজ প্লাস হবে। যেমন এই যে এই তিনটার পাওয়ার যদি একসাথে ক্যালকুলেশন করতে চাই, তাইলে বেসিক্যালি হবে 12 + 6 + 3, অর্থাৎ 12 × 6 = 18, 3 = 21 ওয়াট। এইটা সিরিজ না প্যারালালে আছে দেখারই দরকার নাই আপনার। ঠিক আছে, সো L2 L3 মিলায় আলটিমেটলি হবে হচ্ছে আমার 6 আর 3 9 ওয়াট। যেহেতু আমি এই প্রান্তের কারেন্ট পাবো এবং আমরা দেখতে পাচ্ছি L2 এবং L3 কারেন্টটা সেম। ঠিক আছে, অর্থাৎ এই কারেন্টটাকে আমি বলতেছি কি মনে করব, L2 মনে করলাম বা L3 ধরেন, একই কথা। আর এই কারেন্টটাকে আমরা ধরছি IL1। ঠিক আছে, IL1। তাহলে IL2টা আমরা সিম্পলি দেখুন পাচ্ছি কত, পাওয়ার কত, অবশ্যই টোটালটা নেব যেহেতু টোটাল ভোল্টেজ জানা। তাই টোটাল পাওয়ার হচ্ছে L2 + L3 যোগ করলে কত হয়, 6 + 3 9, ডিভাইডেড বাই টোটাল ভোল্টেজ কত, 24 ভোল্ট। তাই 9/24। আপাতত এরকমই রাখলাম। এখন দেখুন IL1 এবং IL2 আমরা পেয়ে গেছি, সেখান থেকে আমরা I1টা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ মূল কারেন্ট। তাহলে মূল কারেন্টটা আমার কত আসতেছে দেখুন, মূল কারেন্টটা আমার আসতেছে I1 = আমার সিম্পলি আসতেছে কত, এই দুটার যোগফল, যেহেতু অ্যাজ পার KCL
এই যে I1 ইজ ইকুয়াল টু সিম্পলি IL1 প্লাস IL2, তাহলে দুটোরই তো ভ্যালু জানা, জাস্ট আমরা যোগ করে নিব এখানে। তাই 9/24 যোগ 0.5 আমাদের আসতেছে 7/8 অ্যাম্পিয়ার। আসুক, তাইলে এখন দেখুন আমি I1 পাইলাম, অর্থাৎ 100 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা পাইলাম। তার মানে আমরা এই ভোল্টেজটা পাইতে সক্ষম হব সিম্পলি, অর্থাৎ V ইজ ইকুয়াল টু ওহমস ল IR, অর্থাৎ I1 মাত্র পাইলাম কত 7/8, তার সাথে জাস্ট আর কত 100, এটা মাল্টিপ্লাই করে দিব। তাহলে 7/8 ইন্টু 100, এটাকে গুণন করে দিলে আমাদের আসতেছে 87.5 ভোল্ট। 87.5 ভোল্ট। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে VS বের করা। তো VS সমান অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখুন তো, ভোল্টেজ কি ডিস্ট্রিবিউশন হয়েছে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে 24 ভোল্ট, এই যে প্লাস অ্যাজ পার। আচ্ছা, KVL আপনি অ্যাপ্লাই করুন, ধরুন যে এইখান থেকে আপনি যাচ্ছেন, তাহলে আগে পাচ্ছেন -VS। আচ্ছা, KVL অ্যাপ্লাই করে দেখাই, যেভাবে আপনার সুবিধা হয়। -VS, তারপরে আমি দেখতে পাচ্ছি প্লাস V1, তারপরে আমি দেখতে পাচ্ছি প্লাস, আগে প্লাস পাচ্ছি মানে প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা VSটা পাচ্ছি V1 প্লাস 24, V1 প্লাস 24। তো V1 এর ভ্যালু আমরা মাত্র পাইলাম 87.5, তাহলে 87.5 প্লাস 24 আমাদের আসতেছে 111.5 ভোল্ট। তো এটাও হয়ে গেল। এবার আমি অবশ্যই এটা আমার শেষ প্রবলেম ছিল এটার, বাট আমি পূর্বে একটা প্রবলেম ছেড়ে আসছি, অনেক বড় ছিল বিদায়। এমনি তো দেখতে পেলেন যে আজকের ইয়াটা অনেক লেন্দি হয়ে গেছে, যেহেতু থিওরিও আমি কভার করেছি সেই কারণে। তো আমি দেখুন সেই প্রবলেমটা এখন সলভ করব। দেখুন এটাও আমি সলভ করে দিচ্ছি, কারণ নাহলে ইনকমপ্লিট থেকে যাবে। এই যে এই প্রবলেমটা, তো আমি বলেছিলাম যে স্টার ডেল্টা কনভার্সনের ম্যাথগুলো মানে কিভাবে আপনি বুঝবেন, যে এখানে যদি রেজিস্ট্যান্সগুলো আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে কোনো রেজিস্ট্যান্সের সাথে কোনো রেজিস্ট্যান্স না সিরিজে আছে না প্যারালালি কানেক্টেড আছে, আপনি বুঝতে পারবেন না। দেখুন এই 5 ওহমের এর সাথে সিরিজে তো কোনো কানেকশনই নাই কোনোটার, ঠিক আছে, কারণ কারেন্ট চলাচলে একটা ইউনিক পথ কোথাওই নাই এখানে। তাই সিরিজ বাদ প্যারালাল কানেকশন দেখুন 5 আর 2 এই প্রান্ত মিলছে, বাট 2 ওহমের এই প্রান্ত মেলে নাই, মাঝখানে 3 ওহম পড়ে গেছে। আর 5-এর সাথে 3 এই প্রান্ত মিলছে, বাট 3 ওহমের সাথে মিলে নাই, এই প্রান্ত পড়ে গেছে। এইভাবে সবগুলো যদি চেক করেন তাহলে দেখবেন যে কোনোটার সাথে কোনোটাই মিলে নাই। তাহলে প্রবলেমটা কোথায়? আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে, আমাদের কোনোভাবে স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করে কাজ করতে হবে। তো আমি মনে করলাম এটা 5, উপরেটা আমি মনে করলাম যে আপনি যে কোনো দিক থেকে যে কোনোভাবেই কাজ করতে পারবেন, যেভাবেই করুন আপনার রেজাল্টটা আসবে যদি ফর্মুলা ঠিক থাকে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এটাকে যদি একটু বাকিয়ে নেন রেজিস্টরটা, তাহলে দেখতে পাবেন যে এই 2, 3 এবং 4.4 পরস্পর ওয়াই এ কানেক্টেড আছে, ঠিক আছে। সো আমি এই জায়গা থেকে এটাকে আমি ইয়ে করে নিতে পারবো। দেখুন আমি এই 2 ওহমটাকে এইদিকে দেখাই, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। 2, 3 এবং এটা 4.4, তাইলে এটা কিসে কানেক্টেড আছে? ওয়াই এ কানেক্টেড আছে। তাইলে আমি কি কাজ করব, এদিক দিয়ে আমি স্টার ওয়াই থেকে ডেল্টা বা ডেল্টা থেকে ওয়াই এর ফর্মুলা আমি লিখে দিয়েছি, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এই রেজিস্টরটা বের করতে হলে আমার কি করতে হবে, জাস্ট সিম্পলি উপরে হবে হচ্ছে দুটো করে সবগুলোর গুণফল। তাহলে এটা দেখুন আমি ক্যালকুলেটারে একবারে করে নিচ্ছি, দুটো করে সবগুলো গুণফল 2 × 3 প্লাস 2 × 4.4 প্লাস 3 × 4.4, জাস্ট কম্বিনেশন অনুযায়ী সবগুলো দিয়ে দিলাম, ডিভাইডেড বাই নিচে একটা এক্স দিয়ে করি, তাহলে আমার ক্যালকুলেশন দ্রুত হবে। তাহলে ক্যালক দিয়ে আমি এক্স চাপবো এক এক করে। তাহলে প্রথমে হচ্ছে 4.4 যদি ধরি, তাহলে এটা কত আসতেছে, 4.4 ধরলে এটা আসতেছে 70/11। তাইলে আমি এই বরাবর এটা আমার আসতেছে 70/11, তাহলে এটা কোনটা, আমি তো এটাকে বাকিয়ে নিলাম, তাহলে এটা হবে ঠিক মাঝখান বরাবর যাবে হচ্ছে 70/11। সো ঠিক মাঝখান বরাবর আমি 70/11 বসিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে এটাকে সলভ করতে হবে। 70/11 দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার এই সাইডে একটা কানেকশন দিতে পারি,
তাহলে এটার অপোজিট সাইডেটা কত আছে 3, জাস্ট ক্যালকুলেটার ক্যালক দিয়ে 3 চেপে দিলাম, তাহলে আমার আসতেছে এটা 28/3। তাইলে আমরা এইখানে যদি এইখানে অ্যাড হবে, তাই না, এইখান থেকে এই 4.4 পর্যন্ত অ্যাড হবে, দ্যাট মিনস এটাকে অ্যাড করে আমি 28/3 করে দিলাম। এগুলো পরে দিচ্ছি বাদ বাকিগুলা। এরপরে হচ্ছে এইটা অ্যাড হবে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইটা অ্যাড করলে আমার দাঁড়াচ্ছে দেখুন এর অপোজিট সাইডেরটা কত 2, তাহলে ক্যালক দিয়ে আমি 2 চাপ দিলাম, তাহলে আমার দাঁড়াইলো এটা 14। এগুলো ক্যালকুলেশন সরাসরি না দেখাইলেও কিন্তু হবে, যেহেতু লম্বা ক্যালকুলেশন, এত লম্বা ক্যালকুলেশন পরীক্ষার হলে করার সময়ই পাবেন না আপনি, মানে জায়গাই পাবেন না, সরি সময় না জায়গা। সো এগুলো ক্যালকুলেটার সরাসরি এভাবে করে নিলেও কোনো সমস্যাই নেই। তাহলে 2 আর এখানে 2, এটা আগের মতোই আছে, এগুলোতে চেঞ্জ নাই আপাতত, পরে আমার আর এখানে একটা 2 আছে আর এখানে একটা শর্ট আছে, আর এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আরও কিছু ব্রাঞ্চ আছে। সো আমার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বানানো। তো 3 ওহম। আচ্ছা, বাদ বাকি ভ্যালুগুলো লিখলাম না। এবার দেখুন ফার্দার অ্যানালাইসিস শুরু করবো, অর্থাৎ এখান থেকে আমি একটু দেখব। এবার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার আগে এই সাইডটা দেখি, এটা একদম ইজি। 5 আর 70/11 পরস্পর প্যারালালি কানেক্টেড। সো এই দুইটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলায় ফেলবো, 5 ইনভার্স প্লাস 70/11 এর ইনভার্স, অ্যান্সার ইনভার্স 14/5 আসতেছে। সো এই দুটোকে আমি একটু এক করে দিয়ে আমি 14/5 করে দিব। 14/5 দেখুন একটা কনভার্সনে কতগুলো সার্কিট ছোট হয়ে যাচ্ছে, আরও কনভার্সন সামনে করা লাগতে পারে। সো রেডি থাকুন। দেখুন 14/5 একবারে মিলে গেলে তো হইলই। এখন এই যে সার্কিটটা আবার এটা পূর্বের মতো অনেকটা আকৃতি চলে আসছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এই দুটা 14 এবং এই 2 প্যারালালি কানেক্টেড আছে, এই যে এই প্রান্ত এখানে এবং এই প্রান্ত এখানে। বাট এইটাকে এক করার সময় অবশ্যই প্যারালালের ফর্মুলায় ফেলবো, বাট এক করার সময় খুব সাবধানে করব, কারণ এইখানে কিন্তু এক্সট্রা করে একটা শর্ট ব্রাঞ্চ দেয়া আছে। সো খুবই সাবধানে কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করবো। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা সেপারেট আরেকটা সার্কিট এখানে আঁকিয়ে ওইটা দেখে দেখে করব, ঠিক আছে। অর্থাৎ এইটা আমার ছিল 28/3, এটা অ্যাকচুয়ালি আমার ছিল 28/3, এটা আমার ছিল 2, এটাও 2, আর এখানে আমার 14/5 আনচেঞ্জড, আর এই জায়গাটা বলছি খুব কেয়ারফুলি। 14 আর 2কে প্যারালাল করলে আমার কত হয় সেটা আগে দেখি। 14 ইনভার্স প্লাস 2 ইনভার্স অ্যান্স ইনভার্স 7/4 আসতেছে। সিম্পলি যে কাজটা করব, এই দুটার জায়গায় 7/4 যে কোনো এক জায়গায় আমি বসিয়ে দেবো আগে। মনে করুন যে কোনো দিকে অ্যাঙ্গেল করে আপনি আগে বসান, মেইন ইয়াটা অ্যাঙ্গেল করে বসানোটা মেইন ইম্পর্টেন্ট জিনিসটা। এরপরে মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো এখন যেটা আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, সেটা হচ্ছে আপনার টার্মিনাল সিলেক্ট করতে হবে, ঠিক আছে, তা না হলে ভুল হওয়ার পসিবিলিটি থেকে যাবে। তো আমি মনে করলাম এটা 1 নম্বর টার্মিনাল, এটা 2 নম্বর টার্মিনাল। একইভাবে এইটার এই 2-এর এটা 1 নম্বর টার্মিনাল, এটা 2 নম্বর টার্মিনাল, ঠিক আছে। তো এখন দেখুন এই 1 এবং এই 1 পরস্পর এক হয়ে মিলছে হইলো 28/3 আর 2-এর জাংশন পয়েন্টে। সো আমি এটার 1 মনে করলাম, তাহলে এটা নিলে সুবিধা, আর এটা 2। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 নম্বর টার্মিনালটা 28/3 আর 2-এর জাংশন পয়েন্টে, এই যে সেই জাংশন পয়েন্ট, এটাকে আমি 1-এর সাথে কানেক্টেড করে দিলাম। এবার আসুন 2 নাম্বারটায় আমি কি করব। তো 2 নাম্বারটায় তাহলে কি কাজ করব, 2 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 14/5-এর সাথে কানেক্টেড। তাহলে এই যে 2, এটাকে সিম্পলি নিয়ে 14/5-এর সাথে আপনি কানেকশন দিয়ে দিন, ঠিক আছে। তাইলে সার্কিটটা অনেকটাই ছোট হয়ে গেল। এবার দেখুন আমি এই নিচেরটা টান দিচ্ছি। আর কোনো কিছু আছে না, আপাতত আর কোনো কিছু নাই। এখন জাস্ট এটাকে এইদিকে কানেকশন দিয়ে দিলাম।
এদিকে 3 এবং আমি এই টার্মিনাল এখন আউট করে দিব, কারণ এটা রাখলে পরে ওহমের সাথে মিলে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে। টার্মিনালটা জাস্ট আমাদের বোঝার জন্য আমরা দিয়েছিলাম, তা না হলে প্যাচ লাগার সম্ভাবনা থাকে টার্মিনালটা সিলেক্ট না করলে। তো এখন দেখো 7/4 এখানে ছিল। আচ্ছা, এখন দেখুন আমরা যদি এখন একটু ভালো মতো অ্যানালাইসিস করি তাইলে দেখতে পাবো যে আমাদের আবার আরেকটা জটিলতা তৈরি হয়েছে। সিম্পলি আরেকটা জটিলতা এখানে তৈরি হয়ে গেছে, সেটা হলো কোনোটার সাথে কোনোটা না সিরিজে না প্যারালালে কোনো কিছু বোঝা যাচ্ছে না। সো আমরা যে কাজটা করতে পারি চার্জটার শেষের দিকে, তো এখন আমরা যে কাজটা করতে পারি সিম্পলি কি হলো, এটা এখানে 14/5 ছিল। আচ্ছা, এটা তো আর দরকার পড়তেছে না, আমি এই সাইডটাই মুছে দিচ্ছি। দেখুন এখান থেকে ফার্দার আরেকটু অ্যানালাইসিস করতে হবে আমার। আঠাশ বাই 3, 7/4, 14/5, 2/2। দেখুন এখন যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা আরেকটা ঝামেলায় পড়ে গেছি, সেটা হলো যে এখানে আরেকবার আমার স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টারে কনভার্সন করার প্রয়োজন আছে, কারণ কোনোটার সাথে কোনোটা না সিরিজ না প্যারালাল কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কোন সাইডটায় কাজ করব? দেখুন আমি এখানে একটা ডেল্টা দেখতে পাচ্ছি, এই ডেল্টাটাকে যদি আমরা একটু স্টারে কনভার্ট করে ফেলি তাইলে আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইটাকে জাস্ট আমরা স্টারে কনভার্সন করে ফেলবো। তাইলে আমরা যে কাজটা করতে পারি, এটার আর প্রয়োজন নেই। আমি জানি না ক্যালকুলেশন আমার কতটুকু ঠিক আছে, তবে আই থিঙ্ক ঠিক থাকারই কথা। তো আমি জাস্ট কনসেপচুয়াল ধারণাগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, যদি ক্যালকুলেশন ভুল হয় আপনারা অবশ্যই জানাবেন। আমি জাস্ট, কারণ অনেক লেন্দি ক্যালকুলেশন এখানে। তো 2, এটা 2 আর এটা 28/3, এটাকে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে যদি স্টারে কনভার্ট করি ডেল্টা আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি, তাহলে আমার মাঝখান দিয়ে এদিক দিয়ে একটা রেজিস্টর আসবে, এদিক দিয়ে একটা রেজিস্টর আসবে এবং এদিক দিয়ে আরেকটা রেজিস্টর আসবে। ঠিক আছে, সো এইটা অনুযায়ী আমি দেখুন সার্কিটটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে এই দিক বরাবর একটা রেজিস্টর, তাহলে এই দিক বরাবর দেখুন একটা রেজিস্টর নিয়ে নিলাম, যে রেজিস্টরের ভ্যালুটা এই দিক বরাবর, তাহলে এইখান থেকে এইভাবে আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখুন তাইলে আমার ফর্মুলাটা হচ্ছে উপরে আমার x × y দিলাম আর নিচে হচ্ছে একটা করে সবগুলো যোগফল 2 + 2 + 28/3। তো প্রথমে হচ্ছে এইটা বের করবো, তাহলে এটার অপোজিট সাইডে দুটো হচ্ছে, একটা 2 আর একটা হচ্ছে 28/3। 2 আর 28/3কে গুণ করবো, তাহলে 7/5 আসতেছে এটা। সো এটাকে 7/5 দিয়ে দিলাম। দেন হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে এইটা। তো এটার জন্য আমাদেরকে এইভাবে দিতে হবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি আসতেছে, এর অপোজিট এই দুই সাইডেরটা হচ্ছে 2 × 2, তাহলে ক্যালক দিয়ে 2 × একটা 2 আর একটা 2, তাহলে 3/10 আসতেছে। 3/10 আর আরেকটা কত, আরেকটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমার এটা, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 আর 28/3, 2 আর 28/3, তাহলে এটা আসতেছে ওই 7/5 আসতেছে। সো এটা 7/5। তাহলে এখন বাদ বাকিগুলো কানেকশন করি। এইটার এই প্রান্ত, এটা হচ্ছে এই টার্মিনালটা, এটা চলে গেছে 7/4 এর সাথে। সো 7/4 এর সাথে কানেকশন দিয়ে নিলাম, আর উপর দিয়ে 14/5 আছে।
এদিক দিয়ে এই টার্মিনাল চলে আসলো, আর এদিক দিয়ে আমার এটা 3। এখন দেখুন তো আমি কি বলতে পারি, 7/5 আর 14/5 পরস্পর সিরিজে কানেক্টেড বলতে পারি। তাহলে এই দুটোকে এক করলে আমরা পাচ্ছি 7 আর 14 21/5 হচ্ছে। ঠিক আছে, যেহেতু সিরিজে কানেক্টেড, কারেন্ট চলাচলে একটাই পাথ, আলাদা কোনো পাথ নাই। সো আমি এইটাকে মুছে দিচ্ছি, 7 আর 14 21/5, 7 আর 14 21/5। উপরে পার্টটা মুছে দিয়ে এখানে 21/5 দিচ্ছি। আর 7/5 আর 7/4 আবার সিরিজে কানেক্টেড বলতে পারি। সো 7/5 যোগ 7/4 এই দুটোকে সিরিজে কানেক্টেড দিয়ে দিই, তাই 63/20 আসতেছে। 63/20, 63/20। এখন দেখুন তো আমার 63/20 আর 21/5 এই দুইটা পরস্পর আমি বলতে পারি প্যারালালি কানেক্টেড। সো 63/20 ইনভার্স প্লাস 63/20 ইনভার্স প্লাস 21/5 ইনভার্স 1 এন্স ইনভার্স 1, 9/5 আসতেছে। এই দুটোকে প্যারালাল করলে আমার আসতেছে 9/5। সো আমি এই দুটোকে প্যারালাল করে দিচ্ছি, তাহলে 9/5, 9/5, 9/5। এখন একটা সিম্পলি সিরিজ সার্কিট হয়ে গেল 9/5। তাইলে আমরা এখন, আমার উদ্দেশ্য ছিল কি, আই বের করা। ঠিক আছে, আই বের করতে বলছে। সো আইটা আমরা সরাসরি বের করি, কোনো আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না করে আমি জাস্ট সরাসরি বের করব। তাইলে আই ইজ ইকুয়াল টু, এখানে ভোল্টেজ দেওয়া ছিল কত, 8 ভোল্ট দেওয়া ছিল, বাদ পড়ে গেছে। তাহলে আই ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 8 ডিভাইডেড বাই, যেহেতু সব সিরিজে কানেক্টেড, সো 8 ডিভাইডেড বাই 3/10 প্লাস 9/5 প্লাস আমার হচ্ছে 3। তাই 9/5 প্লাস 3/10 প্লাস 3, 8 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আমাদের 1.5686 অ্যাম্পিয়ার। দেখি রেজাল্টটা ঠিক আছে কি না, নাও থাকতে পারে, ক্যালকুলেশনে ভুল হলে এটা, কারণ অনেক লম্বা ক্যালকুলেশন। 1.56 একদম হুবহু মিলে গেছে, তার মানে ক্যালকুলেশন আমাদের ঠিক আছে। তো দেখুন 1.56 আমি বলেছি, আমি অলওয়েজ 3 দশমিক অ্যাকসেপ্ট করবো, 3 দশমিক বা 4 দশমিক। 1.568, 569 বলতে পারি অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।